বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা কিনা জমিদারি পরগনাকে অপরিবর্তিত রেখে তৈরি করা হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে রয়েছে জমিদারি আমলের বিভিন্ন ধরনের স্থাপত্য, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের সাথে বাংলাদেশের এমন একটা জমিদার বাড়ির কথা শেয়ার করব, যেটা কিনা সংস্কার করে বাংলাদেশের অন্যতম একটা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়েছে। ঢাকার খুব কাছে টাঙ্গাইল জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সন্তোষ নামক গ্রামে জমিদারি পরগনাকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করে গড়ে তোলা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পুরোটা জমিদার বাড়িকে সংস্কার করে কিভাবে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়, তাই আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে দেখাবো। ঢাকার খুব কাছে হওয়ায় পরিবার নিয়ে ঈদের সময় একটু নিরিবিলিতে কোনো একটা জায়গায় যেতে চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। যেকোনো জায়গা থেকে এসে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সন্তোষে চলে আসা যাবে। সেই ক্ষেত্রে অটোরিকশার ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা এবং রিক্সা দিয়ে আসতে চাইলে আপনারা 50 টাকা দিয়ে আসতে পারেন। প্রথমেই মূল ফটক ধরে ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে সুবিশাল এক পুকুর ঘাট, যেটা কিনা রানী পুকুর ঘাট নামে পরিচিত। আমরা সবাই চলে গিয়েছিলাম আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা হয়তোবা জানেন যে আমার বাসায় গেস্ট এসেছে, আর গেস্টদের দেখানোর জন্য আমার কাছে এটাই সবচেয়ে বেশি পারফেক্ট প্লেস মনে হয়েছে। প্রায় 1800 শতকের দিকে জমিদার মন্মথ নাথ রায় এই জমিদারির গোড়াপত্তন করেন। এই জমিদারির বংশধররা ছিলেন সকলেই শিক্ষানুরাগী। তারা তাদের জমিদারি আমলে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। এই বাড়িতেই জন্ম নেন 3 মহিলা শিক্ষানুরাগী জমিদার, যাদের নাম ক্রমান্বয়ে দিনমণি চৌধুরী, জাহ্নবী চৌধুরী এবং বিন্দুবাসিনী চৌধুরী। তারা সকলেই শিক্ষানুরাগী ছিলেন এবং তাদের জীবনদশায় অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই মূল রাস্তায় আপনার চোখে পড়বে জাহ্নবী হাই স্কুল এবং জাহ্নবী প্রাইমারি স্কুল। এগুলো সকলেই জমিদার বাড়ির অন্তর্ভুক্ত ছিল। বংশ পরম্পরায় এই জমিদাররা তাদের জমিদারি শাসন করতেন। জমিদার বংশের শেষ বংশধর গোলকনাথ চৌধুরী, তিনি পরবর্তীকালে জমিদারি প্রথা ছেড়ে দিয়ে কলকাতার বালিগাঁওয়ে চলে যান তার পরিবারবর্গ সহ। আমরা যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। দৃষ্টিনন্দিত এই প্রশাসনিক ভবনটি খুব সহজেই টাঙ্গাইল শহর থেকে চোখে পড়ে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি ব্লগটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার ব্লগটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ এবং ট্রাভেল ব্লগ পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুকুরঘাট এরিয়াটা যথেষ্ট সুন্দর। আমরা এখানে বিকালের সময়টা কাটাচ্ছিলাম। পুরো ক্যাম্পাসটি বিভিন্ন ধরনের গাছগাছালি এবং ফুলের গাছ দিয়ে ভরপুর। দৃষ্টিনন্দিত এই ফুলের গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্যটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ক্যাম্পাসের ভিতরেই রয়েছে ছেলেদের 2টি হল, মেয়েদের 1টি হল। সেই সাথে রয়েছে শিশু প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ এবং হাই স্কুল। সন্তোষ জমিদারি শেষ জমিদার গোরখনাথ রায় কলকাতায় পালিয়ে যাওয়ার পর এলাকার স্থানীয়রা বিভিন্ন ধরনের জায়গা জমি দখল করে নেয় এই জমিদারি পরগনার। পরবর্তীতে 1899 সালে বাংলাদেশ সরকার যে ভবনগুলো ছিল সেই ভবনগুলোকে সংস্কার করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। শেষ জমিদার পালিয়ে যাওয়ার পরে পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে এখানকার কাকমারি জমিদারি পান।
হযরত শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে এই পীরের শিষ্য ইন্দ্রনারায়ণ, যিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে উনি এনায়েতুল্লাহ নামের পরিচিতি লাভ করেন এবং সেই সাথে কাকমারি পরগনার জমিদারি লাভ করেন। এনায়েতুল্লাহ মারা যাওয়ার পর পরবর্তীতে তার ছোট ভাই বিশ্বনাথ এই পরগনার মালিক হন। পরবর্তীতে তার ৩ পুত্র চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি লাভ করেন। ৬ আনা, ৫ আনা এবং ছোট ৫ আনা। সেই সময় কাকমারি পরগনা সন্তোষে স্থানান্তর করা হয়। প্রায় ২০০ একর জমির উপরে নির্মাণ করা হয় এই জমিদার বাড়ি। ছয়ানী পরগনার জমিদার মারা যাওয়ার পর তার স্ত্রী জাহ্নবী চৌধুরানী তিনি জমিদারি লাভ করেন এবং তার পরবর্তীতে তার পুত্রবধূ দিনমণি চৌধুরী জমিদারি লাভ করেন। অন্যদিকে ছোট পাচানায় জমিদার রামচন্দ্রের মৃত্যুর পর তার স্ত্রী বিন্দুবাসিনী চৌধুরী রানী এই জমিদারি লাভ করেন এবং জমিদারি পরিচালনা করেন। এখন যে কামিনী ফুল গাছটি দেখছেন, এই কামিনী ফুল গাছটি সন্তোষ জমিদার কর্তৃক লাগানো হয়েছে। পরবর্তীতে মাওলানা ভাসানী এই গাছটি পরিচর্যা করতেন। মূল জমিদার বাড়ির বলতে গেলে শুধুমাত্র একটি ভবন রয়েছে, মূল ভবন, যেটা বর্তমানে টিবি ক্লিনিক হিসাবে ব্যবহার করা হয়। আর সেই সাথে রয়েছে ২ টা মন্দির, একটা দুর্গা মন্দির এবং একটা শিব মন্দির। আর সেই সাথে রয়েছে মাওলানা হামিদ খান ভাসানীর কিছু স্মৃতি এবং তার মাজার। এইখানে রয়েছে একটা ঐতিহাসিক ট্রাক্টর, যেটা ১৯৬৭ সালে উনি মাও সেতুং এর কাছ থেকে উপহার পেয়েছিলেন চীন সফরের সময়। আর এটা হচ্ছে সন্তোষ জমিদার বাড়ি বিল্ডিং। মাওলানা আমির খান ভাসানীর কবর রয়েছে মাজারের ভিতরে। আমি যেহেতু মাজারের ভিতরে প্রবেশ করিনি, তাই আপনাদের সামনে মাজারের ফুল ভিডিও ফুটেজ দেখানো সম্ভব হচ্ছে না। পুরো ক্যাম্পাসটি সবুজে, সবুজে ঘেরা এবং খুব সুন্দর। আমরা পুরোটা এরিয়া ঘুরে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে হামিদ খান ভাসানী এবং তার স্ত্রীর কবর রয়েছে। আর সেই সাথে আবু নাসের খান ভাসানীরও কবর রয়েছে, মাওলানা ভাসানীর নাতি। আমরা মূল গেট দিয়ে ঢুকেছিলাম। এখন সেকেন্ড গেট দিয়ে বের হয়ে যাব। আর যেকোনো গেট দিয়ে ঢোকার সময় চোখে পড়ে সামনে সুবিশাল একটি দৃষ্টিনন্দিত দিঘি। দিঘির পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাইরে যেহেতু প্রচন্ড গরম ছিল, আর আমরা চলে গিয়েছিলাম আমার হাসব্যান্ডের নতুন একটা সাবস্টেশন দেখার জন্য। তো এটার পুরাটা নির্মাণ কাজেই সে সবসময় সাথে ছিল। বাহিরে যেহেতু অনেক গরম আর আমাদের সাথে অনেক বাচ্চা আছে, তো আমরা সবাই জুস নিয়ে এসে পড়েছিলাম। এখানে বসে আমরা জুস খেয়ে তারপরে বাসায় চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।